মুসলমানদের মূল প্রবলেম হলো ক্রাইসিস ইন দি মুসলিম মাইন্ড। মূলত এখানে মাইন্ডের প্রবলেম, মূলত এখানে প্রবলেম হলো কি মানসিকতা। ইসমাইল রাজি ফারুক বলেছেন ম্যাথোডোলজির প্রবলেম, মূলত ম্যাথোডোলজি আমাদের নাই। আচ্ছা, যেই জাতির মধ্যে এম্পেরিক্যাল স্টাডি, সাইন্টিফিক এনকোয়ারি কিভাবে হবে তার মূল আইডিয়া দিয়েছেন কে? মুসলমানরা। এই যে আপনার এখন যে সাইন্টিফিক মেথড অফ সাইন্টিফিক এনকোয়ারি অথবা সাইন্টিফিক রিসার্চ, এই আইডিয়াটা মূল মেথডটা দিয়েছেন মুসলমানরা। সেই জায়গায় সেই জাতি পিছিয়ে পড়ার কোনো কারণই তো নাই। যেখানে জাবের ইবনে আল হাইয়ানের মতো ব্যক্তি নিউটনের বহু আগে জন্ম নিয়েছেন, নিউটনদের যে সায়েন্সের থিওরি তার বহু আগে তার এই থিওরি দিয়েছেন, তাহলে সেই জাতির এই সংকট কেন তৈরি হবে? আল খাওয়ারিজম, যিনি আল জেবরা অথবা আলগরিদম যেটাকে এখন আমরা বলছি, এই আলগরিদমের প্রতিষ্ঠাতা, যার নাম থেকে আলগরিদম শব্দটি এসে, সেই জাতি কেন ম্যাথমেটিক্সে পিছিয়ে যাবে? যদি আমরা মেডিকেল সায়েন্সের ফাদার হচ্ছে ইবনে সিনা, যার বই মেডিকেল সায়েন্স ক্যানন অফ দ্য ক্যানন অফ মেডিকেল সায়েন্স, এটা ইউরোপে প্রায় 600 বছর পর্যন্ত এটা টেক্সট বুক ছিল। সেই জাতি কেন এখন মেডিকেল সায়েন্সে তাদের কোনো প্রোটেকশন নাই, কোনো প্যাটেন্ট নাই তাদের? পৃথিবীতে মুসলমানদের ঔষধ বাণিজ্য সবচেয়ে খারাপ। মেডিকেল সায়েন্সের রেসিডেন্সিয়াল হবে মেডিকেল কলেজগুলো, এটা মুসলমানরা প্রথম আবিষ্কার করেছে এবং এটা বাগদাদে সর্বপ্রথম হয়েছে। সেই মুসলমানদের কোনো ওয়ার্ল্ড ক্লাস কোনো মেডিকেল কলেজ নাই কেন? অথবা কোনো মেডিকেল যদি হসপিটাল নাই? আমাদের এখন সামান্য একটু অসুখ হলে আমাদেরকে পাশের দেশে যাওয়া লাগে অথবা অন্য দেশে, আশপাশের দেশগুলো, যেগুলো হয়তো আমরা অতটা গর্বের সাথে নাম উচ্চারণ করি না। সে যেহেতু দেশের কাছে আমাদেরকে যেতে হয় আমাদের কোনো একটা ভালো চিকিৎসা নেওয়ার জন্য। তাহলে আপনারা যারা উম্মার শ্রেষ্ঠতম, এই গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি সম্পদ আছে মুসলমানদের। সম্পদ কোনটা? মানব সম্পদ, যেটাকে আমরা বলছি হিউম্যান বিংস আছে আমাদের, কিন্তু হিউম্যান বিংসকে আমরা হিউম্যান রিসোর্সে প্রডিউস করতে পারি। যেমন আপনারা খেলা দেখে সারা রাত কাটিয়ে দেবেন, ওই 2 ঘন্টা যদি আপনি পড়তেন, 3 ঘন্টা যদি আপনি পড়তেন, শুধু এই সিজনে আপনি চিন্তা করে দেখেন, যদি আপনি কোনো একটা সাবজেক্টে 30 ঘন্টা সময় কাটান, আপনি ওই সাবজেক্টে ইউ সি দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড ইউর ক্লাসমেটস অ্যান্ড ইউর ফ্রেন্ডস। 30 ঘন্টা কাটায় দেখেন যে আমি এক্সক্লুসিভলি এই সাবজেক্টের উপর 30 ঘন্টা আমি সময় দেবো। এরপর দেখেন আপনি ডিফারেন্সটা, অন্যের সাথে আপনার ডিফারেন্সের লেভেলটা কি, কতটুকু পার্থক্য আপনার তৈরি হচ্ছে, সে কি জানে এবং আপনি কি জানেন। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল স্টার্ট রিকগনাইজিং ইউ, আপনাকে রিকগনাইজ করবে পৃথিবী তখন। এখন ফিজিক্সের সবচেয়ে বড় প্রফেসর আমরা চিনি না, ইউটিউবে যে ফিজিক্সের উপর লেকচার দেয় ওরে আমরা সবচেয়ে বেশি ফলো করি, চিনিও, কারণ আমরা ওই রুচিতে চলে গেছি, ওকে আমি ফলো করি। কিন্তু আপনি বলেন, আপনি যে সাবজেক্ট পড়েন, সাবজেক্টের লেটেস্ট রিসার্চ কি এসছে পৃথিবীতে? আপনি যারা বিজনেসে পড়েন, আপনারা বলেন হার্ভার্ড বিজনেস রিভিউ কয়জন পড়েন? হার্ভার্ড বিজনেস রিভিউ না পড়লে আপনি পড়ছেন কি? এটা কিসের পড়াশোনা চলছে? এটা তো লেটেস্ট রিসার্চ সেখানে এসছে, সেটা আপনাকে না জানলে তো আপনি পৃথিবী সম্পর্কে অজ্ঞ থাকবেন। আমাদের ইয়াং জেনারেশন আছে হিউজ, কিন্তু তাদের একটা বড় প্রবলেম আছে, তা কি জানেন? একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড। আপনি ক্যারিয়ার মানে আপনি কিসের ক্যারিয়ার? একটা চাকরি? ইউনিভার্সিটিতে আপনি পড়েছেন গত কয়েকদিন আগে, বাংলাদেশের সব 1 নম্বর, মানে যে টাকা পয়সা নেয়ার দিক থেকে 1 নম্বর ইউনিভার্সিটির প্রোভাইস চ্যান্সেলর, উনি সম্ভবত, অথবা ভাইস চ্যান্সেলর না, কারণ ভাইস চ্যান্সেলর আমি চিনি, প্রোভাইস চ্যান্সেলর উনি বলছিলেন ইয়েতে যে আমার এখানে বিবিএ করে যাচ্ছে, বিজনেস পড়ে যাচ্ছে, 17-18 লক্ষ টাকা খরচ করে যাচ্ছে, আর ও একটা যদি কোম্পানি যায় তাহলে 15,000 টাকা অফার করে সর্বোচ্চ। আরে রিক্সা ভ্যান চালাইলে তো মাসে 30,000 টাকা ইনকাম করে, কিন্তু ওকে 15,000 টাকা অফার করা, এবং সত্যিই তাই। তার মানে আমাদের প্রবলেমটা তো ক্যারিয়ার। কেন আপনি ক্যারিয়ার মানে এই কথিত ক্যারিয়ার মানে আপনি চাকরির পেছনে কেন ঘুরলেন? আপনার তো চাকরির পেছনে ঘোরার কথা ছিল না, আপনার তো ওয়ার্ল্ড লিডার হওয়ার কথা ছিল, এই পৃথিবী পরিচালনার সেই যোগ্যতা আপনার এখান থেকে অর্জন করার কথা ছিল, আপনাকে সেই লেভেলে যাওয়ার কথা ছিল। আপনি কেন সেই জায়গায় চিন্তা করবেন না, বা সেই জায়গায় চিন্তা করার আপনার সেই সুযোগ তো আছে? আপনারা বলবেন আমরা তো জানি না, আপনাদের মধ্যে সেই যোগ্যতা আছে, জিন আছে, জিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন আসলো, আমি বলি ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী একটা কালো সন্তান জন্ম দিয়েছে, কিন্তু আমি তো নিগ্রো না, আমার স্ত্রীও নিগ্রো না, তাহলে কালো সন্তান আসলো কোত্থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি ওট আছে? বলে আছে। তোমার ওটের মধ্যে কি এমন কোন ওট আছে যে ওটের মধ্যে কি তার শরীরের রঙগুলো কালো কিন্তু সেখানে কিছু সাদা সাদা রং আছে? বলে হ্যাঁ আছে। বলে সাদা আসলো কোত্থেকে? এই সাদা কোত্থেকে আসলো? এটা হচ্ছে এরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা এরক, নাযাহুল্লাহ। এটা হচ্ছে একটা এরক মানে হচ্ছে পূর্ব প্রজন্মে, এই ওটেরই পূর্ব প্রজন্মে কোন একটা ওটের মধ্যে সাদা রং ছিল, সেটাই এখানে পরবর্তীতে সংক্রমিত হয়েছে, বা এটা এখানে আপনার হয়েছে। আপনাদের জিনের মধ্যে তো এখানে আছে আল খাওয়ারিজম, আল বিরুনি, আল কেন্দি, ইবনে রুশদ, ইবনে সিনা, এখানে জাবের ইবনে আল হাইয়ান, জাবের ইবনে আল হাইসাম, আপনাদের পূর্বপুরুষের মধ্যে সেই জিন আপনাদের মধ্যে আছে। অতএব আপনাদের মধ্যে আছে এই পৃথিবীকে নিয়ন্ত্রণকারী ব্যক্তি। ম্যানেজমেন্টের যদি কথা বলি, পলিটিক্সের কথা বলি, তাহলে তো এই জিনিস আপনাদের জিনের মধ্যে আছে। আপনার চাইলেই ইউ ক্যান রাইজ অ্যাবাভ দি সিচুয়েশন, আমরা সেই জায়গায় উঠে আসতে পারি। ইবনে খালদুন রাহমাতুল্লাহ তিনি বলেছেন, ইবনে খালদুন তার মুকাদ্দিমা আপনাদের পড়া ফরজ। যদি আপনাদেরকে জ্ঞান অর্জন করতে তো ইবনে খালদুনের মুকাদ্দিমা ছাড়া আপনি বুঝতেই পারবেন না। ইবনে খালদুন এমন এক জিনিয়াস, ওয়ার্ল্ড এরকম একটা জিনিয়াসের ব্যাপারে শুড ফিল প্রাউড অফ দিস জিনিয়াস।
তিনি তার মোকদ্দমা, মূল বই না, মূল বইয়ের ভূমিকা এটা, তিনি তার মোকদ্দমা, এই মোকদ্দমার মাধ্যমে পৃথিবীতে একটা নতুন সায়েন্স ওর ব্রাঞ্চ অফ নলেজ তৈরি হচ্ছে, তার নাম সোশিওলজি। তিনি সেখানে বলেছেন যে কোনো একটা জাতির তার উত্থান, জ্ঞানের উত্থান এবং পতন হয় তার ইকোনমির উপর ভিত্তি। ইকোনমি যদি দুর্বল হয় তাইলে ওই জাতি জ্ঞানের দিক থেকে কোনোদিন আগে পারবে না। কারণ আপনার ইউনিভার্সিটি যখন লাগবে তখন আপনার ইউনিভার্সিটি প্রচুর পরিমাণ রিসার্চ গ্রান্ট লাগবে। এখন ধরেন আপনার গোটা পৃথিবীর ইউনিভার্সিটিগুলোতে প্রচুর পরিমাণ রিসার্চ গ্রান্ট দেয় কারা, ফান্ড দেয় কারা? যারা ওইখানকার ধনিক শ্রেণী। কোথেকে আসে আইডিয়া? মুসলমানদের কাছ থেকে। মুসলমানরা ইউরোপ, মুসলমানদের দেশগুলোকে কলোনি বানানোর পূর্ব পর্যন্ত এখানকার সকল ইউনিভার্সিটি চলতো ওয়াকফের সম্পত্তি দিয়ে, মেডিকেল অর্থাৎ গ্র্যান্ট অন্যরা তাদেরকে পয়সা দিত, এগুলো দিয়ে চলতো। কিন্তু আমরা তো সেটা এখন আমাদের বিজনেসম্যানরা এখন কেবল বিজনেস করবে, আর আমাদের ছাত্রদেরকে যারা ইউনিভার্সিটি থেকে পড়ে যায়, ছাত্রীদেরকে যারা পড়ে যায় তাদেরকে 15,000 টাকা অফার করবে। এটা ডিসগ্রেস, এটা ডিসঅনার, এটা কম্প্রোমাইজিং দেয়ার ডিগনিটি। এগুলোকে আপনাদেরকে চ্যালেঞ্জ করতে হবে, না আমি একটু করবো না, আমি অন্য জায়গায় যাবো। আপনি নতুন করে স্টার্ট আপ নেন, নতুন চিন্তা করেন, 1 বছর কষ্ট করেন, 2 বছর কথা বলেন। আমাদের সালাফরা বলতেন মান সাবাতা নাবাতা, কেউ যদি কোনো কাজে ধরে থাকে তাহলে সে অবশ্যই এগিয়ে যাবে। ধরে থাকতে হবে, কেবল শুরু করেন, ধরে থাকেন এবং দেখেন। আপনার মার্ক জাকারবার্গের এই যে ফেসবুক, সে তো তার স্টুডেন্ট লাইফেই সে স্কেচ করেছে বন্ধুদের সাথে কিভাবে কানেক্টেড হবে আজকে পৃথিবীর সবচেয়ে বড় ইকোনমি। যখন আপনার এই যে অ্যামাজন যখন পৃথিবীতে এসে, তখন কে চিন্তা, অ্যামাজনের মালিক চিন্তা করেছিল? সে মনে করছে আমি একটা ডিজিটাল প্ল্যাটফর্ম দিতে চাই, এখন পৃথিবীর 1 নম্বর ধনী। কিভাবে তৈরি হচ্ছে? আপনাকে নতুন আইডিয়া নিয়ে আসতে হবে, নতুন আইডিয়া নিয়ে আসতে হবে। এই আইডিয়া এরকম একটা জেনারেশন, এমন একটা কালচার তৈরি করতে হবে। এই কালচার আমেরিকানরা, তারা যখন ইউনিভার্সিটিতে পড়ে ছাত্ররা, তখন ওরা চিন্তা করে আমি স্টার্ট আপ নেব, এবং কালচার তৈরি হয়েছে সেখানে। কিন্তু আমাদের কালচার হলো কি, আমাদের মুসলিম বিশ্বে কেবল একটা চাকরি, একটা জব। আর আমার কাছে একজন চাকরি করতো, এটা আমার পার্সোনাল স্টোরি। উনি খুবই ভালো বিবিএ করেছেন, একটা ভালো এমবিএ করেছেন একটা ভালো ইউনিভার্সিটি থেকে, এবং একটা ভালো সরকারি বিশ্ববিদ্যালয় থেকে মানে সায়েন্সে তিনি মানে বিএসসি এবং এমএসসি করেছেন, তারপরে আবার এমবিএ করেছেন। তো এখানে চাকরি করার পরে তারপরে বলে, আমি বললাম করো, আপনার ইচ্ছা কি? খালি ছোটাছুটি করে বলে, স্যার একটা সরকারি জব, একটা সরকারি জব। তো পরে 1 বছর আগে জিজ্ঞেস করলাম আমি, তারপরে উনি ওনার ভগ্নিপতির সাথে চুক্তি করেছে, ওনার ভগ্নিপতি ওনাকে 2 বছর সাপোর্ট দেবে পড়াশোনা করার জন্য, এরপরে উনি চাকরি করে ভগ্নিপতির 2 বছরের টাকা তাকে ফেরত দেবে। আমি জিজ্ঞেস করলাম আপনি করছেন কি? বলে যে 7 লিপি একটা চাকরি আছে না, কি বলে এটা, মানে ওই যে কম্পিউটার টাইপিস্ট, হ্যাঁ, কম্পিউটার অপারেটর, একটা সরকারি অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি নিচ্ছে। আমি বলছি স্যার আমি ভালো, আলহামদুলিল্লাহ। ওই টাকা ফেরত দেওয়া শুরু করেছে। সেই যে কথা আমি বলতে চাই আপনাদেরকে, তাহলে এইখানে আমাদের ক্রাইসিসটা মূলত অর্থনৈতিক ক্রাইসিস। মানে এখানে রিসার্চ নাই, যেমন আপনারা এখানে রিসার্চ করতে চান, অথবা আপনি পয়সা পাবেন না, অথবা রিসার্চ ল্যাব নাই, ল্যাবরেটরি। যখন মুসলমানরা ল্যাবরেটরিতে বসে তারা পৃথিবী মহাবিশ্ব সম্পর্কে গবেষণা করে, প্রথম নাসা যখন মুসলমানরা তৈরি করে, তখন ইউরোপিয়ানরা নাসা মানে পৃথিবী সম্পর্কে গবেষণা করবে তারা ভাবতেও পারে না। কিন্তু আমাদের এখন নাসা নাই, আমাদের এখন ল্যাব নাই, আমাদের এখন ল্যাবের ইকুইপমেন্ট নাই, ল্যাবের ব্যাপারে ইনভেস্টমেন্ট নাই, ইন্টারেস্ট নাই, সেগুলো তৈরি নাই। সেখানে মানুষকে নিয়ে গবেষণা করা এটা নাই, গবেষণা আলোচনা নাই। আমাদের এখন আলোচনা অন্য জায়গায় চলে গেছে। কোনো জায়গায় কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, এবং ইবনে খালদুন তিনি বলেছেন, কোনো রাষ্ট্র যদি শিক্ষার ক্ষেত্রে যদি এগিয়ে যেতে হয়, তাহলে সেখানে পলিটিক্যাল স্ট্যাবিলিটি লাগবে। পলিটিক্যাল স্ট্যাবিলিটি মুসলমানদের একটা বড় প্রবলেম হলো, আলেমদের সাথে পলিটিশিয়ানদের একটা বড় দূরত্ব তৈরি হয়েছে। এটা মূলত কারবালার ময়দানে যখন একটা দুর্ঘটনা ঘটেছে, যখন ইন্টেলেকচুয়ালরা সেখানে নিহত হয়েছেন, এবং তারও পরে যখন মুসলিম শাসকরা মুসলমান স্কলারদের উপর যখন জুলুম নির্যাতন করা শুরু করলো, যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহকে পিটাইতে তার হাত প্যারালাইজ করে ফেলছে। কারণ কি? কারণ ইমাম মালিকের সময় তখনকার যিনি শাসক ছিলেন তিনি বলেছেন যে শাসকদের হাতে বায়াত করতে হবে। বায়াত করা মানে শাসককে তিনি সবসময় আনুগত্য করবেন। আনুগত্য কেউ যদি না করে তাহলে তার বউ তালাক। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এটা মানেন না, মানে এটা হতে পারে না, কারণ আপনি বাধ্য করে তাকে তালাক দেবেন, এটা হতে পারে না। তারপরে তাকে পিটে হাত প্যারালাইজ করে ফেলছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি কেন মানলেন না যে কোরআন আল্লাহর সৃষ্টি? এটা মানেন না দেখে তাকে পিটাইতে পারে, মেরে ফেলবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তো কারাগারি বিষ পান করে হত্যা করা হয়েছে। ইমাম বুখারী তার এলাকায় থাকতে পারেন নাই। ইমাম শাফি রাহিমাহুল্লাহকে হাতে পায়ে শিকল পরিয়ে তারপরে বাগদাদে নিয়ে আসা হয়েছে। এরপরে তিনি এখান থেকে পালিয়ে চলে গেছেন মিশরে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে কারণে আলেমরা মানে এই রাজনৈতিক যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের কাছ থেকে দূরে সরে গিয়েছেন। ফলে রাষ্ট্র যারা পরিচালনা করে তারাই তো ফিলোসফি, তারাই তো দর্শন ঠিক করে, বা তারাই তো রাষ্ট্রের গতি প্রকৃতি ঠিক করে। এই জায়গাটা বড় ক্রাইসিস তো রয়েছে মুসলিম বিশ্ব। যে আপনি দেখেন তাহলে সবচেয়ে খারাপ টাইপের যত শাসক আছে, সব খারাপ টাইপ শাসক এগুলো হচ্ছে মুসলিম বিশ্বে। ফলে এখানে এডুকেশন আগায় নেই, এডুকেশন নিয়ে তারা চিন্তা করে নেই। তখন তারা খেলাকে প্রমোট করে, যাও এটা দেখো, এটা দেখলে তাহলে তুমি আমার ব্যাপারে কোনো বিদ্রোহ করবা না।
ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যখন যে ক্রুসেডাররা যখন যুদ্ধ করছিল, তিনি একটা জায়গায় দিয়ে তিনিও যুদ্ধ করেছেন, একটা জায়গায় দিয়ে তিনি যাচ্ছিলেন, দেখছেন যে কয়েকজন ক্রুসেডার অর্থাৎ খ্রিস্টানেরা বসে মদ খায়। তখন তার সাথী বলছিলেন যে এদেরকে একটু নিষেধ করবে না, ও মদ খাক, ও মদ খালি তাহলে মুসলমানদের সাথে যুদ্ধ করবেন, ও খায়া মাতাল হয়ে পড়ে থাকে। এবং আমাদের লোকেরা মনে করছে যে ঠিক আছে, এই শাসকরা তারা মনে করছে যে এরা তাহলে মাতাল হয়ে পড়ে থাকুক, তাইলে তো আর আমাদের ব্যাপারে বিদ্রোহ করবে না বা আমাদের ব্যাপারে কোনো কথাবার্তা বলবে না। এমন সিচুয়েশন থেকে যদি আমাদেরকে এগিয়ে আসতে হয়, তাইলে যদি আমাদের উত্তরণ লাগে, তাহলে আপনাদেরকে নলেজের ব্যাপারে আমাদের ক্রাইসিসটা কোথায় আপনাকে বুঝতে হবে, আপনাদেরকে সময় দিতে হবে। এবং আমি এখানে আই প্রমিস ইউ যে আপনারা যে সত্যিকার অর্থে যদি আপনারা যদি আপনাদের সাবজেক্টে পড়াশোনা করেন, আপনারা বলেন যে ডিভোট করলাম আমি প্রতিদিন 4 ঘন্টা, এবং আপনি দেখেন যে আপনার প্যারালাল আর কেউ হতে পারে না, আপনি বলেন যে আমি ডিভোট করলাম only 5 hours every day for other 4 hours for the study of this subject and I want to become an expert of this field, তাহলে আপনি দেখেন যে after 4 years আপনি দেখেন আপনার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়ায়। এই যে আপনি ইউনিভার্সিটিতে এসেছেন না, ইউনিভার্সিটি কনসেপ্টে মুসলমানদের দেয়া, এখনো দেখবেন মুসলমানদের ছোট ছোট প্রতিষ্ঠানগুলোর নাম জামিয়া মানে ইউনিভার্সিটি, দেখবেন এই ছোট জামিয়া, ওই যে ছোট্ট একটা মাদ্রাসা, এটার নামও জামিয়া। এই কনসেপ্টে মুসলমানদের, আইডিয়াটাই মুসলমানদের, ইউনিভার্সাল নলেজ ইজ টু বি ইউনিভার্সালি শেয়ার্ড, ডিসপাসড, ডিসেমিনেটেড। জ্ঞানকে একেবারে আবদ্ধ করে না রাখা, বরং এটা ছড়িয়ে দেওয়া। নাদ্দারাল্লাহু আবদান ফারুব্বা হামিলু ফাকিহিন ইলা গায়রি ফাকিহিন ওয়া রুব্বা হামিলু ফাকিহিন ইলা মান হুয়া আফকাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, নলেজ ইজ টু বি শেয়ার্ড, স্প্রেড। এটা কনফাইন্ড করা যায় না, এটা ছড়িয়ে দিতে হয়। তুমি যে নলেজটা ছড়িয়ে দেবে, তুমি যার কাছে ছড়িয়ে দেবে, তিনি তোমার কাছ থেকে অনেক বেশি জানবেন, হতেও পারে। অ্যান্ড দ্যাট হ্যাপেন্ড রিয়েলি ইন দি হিস্ট্রি অফ ইসলাম। আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হলে আপনি দেখেন প্রিন্সিপালস অফ অনেকগুলো কোর্স পড়েন, প্রিন্সিপালস অফ, বুঝেন না, প্রিন্সিপালস অফ মার্কেটিং, প্রিন্সিপালস অফ সায়েন্স, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপালস অফ বায়োলজি, অথবা বেসিক্স অফ, এই নামে আপনারা পড়েন। এগুলোই তো মুসলমানদের আবিষ্কার। উসুল নামে এই পৃথিবীকে কোনো সাবজেক্ট শিখাইছে মুসলমান যে উসুল পড়তে হবে, উসুল ছাড়া চলবে না, উসুল ছাড়া চলবে না। যে এটা একটা লম্বা আলোচনা, সেদিকে গেলে আমি আর আমার কথা শেষ করতে, কারণ অনেক লম্বা আলোচনা, আমি জানি যে সময় অনেক কম। আপনারা জানি পৃথিবীতে সায়েন্টিস্ট যা আছে গোটা পৃথিবীর, তার মাত্র 1% আছে মুসলমান। কত পার্সেন্ট সায়েন্টিস্ট? আমি সায়েন্টিস্ট শুধুমাত্র ব্রডার সেন্সে সায়েন্টিস্ট বলছি, মানে যত ধরনের ম্যাথমেটিক্স থেকে শুরু করে সায়েন্সের যত কিছু আছে, থিওলজির বাইরে যত জ্ঞান আছে, ফিলসফি পর্যন্ত, এখানে 1% মুসলমান। অথচ এই পৃথিবীতে কত পার্সেন্ট মুসলমান জানেন? 100-এর মধ্যে 23 জন থেকে 24 জন মুসলমান। 23 জন থেকে 24 জন, 100-এর মধ্যে 23 জন থেকে 24 জন মুসলমান, কিন্তু 1%। এই গোটা পৃথিবীতে যত সায়েন্টিফিক গবেষণা বের হয়, এই গবেষণার মধ্যে মাত্র গোটা পৃথিবীর সকল গবেষণার মধ্যে 5% মাত্র মুসলমানদের কন্ট্রিবিউশন, বেয়ারলি, মাত্র 5%। এই গোটা পৃথিবীতে প্রতি বছর প্রায় লক্ষাধিক সায়েন্টিফিক জার্নাল বের হয় এবং প্রায় 20 লক্ষ সায়েন্টিফিক আর্টিকেল বা এরকম কিছু বের হয়। এর মধ্যে মুসলমানদের কন্ট্রিবিউশন সর্বোচ্চ 1000। গোটা পৃথিবীতে রিসার্চের জন্য, গবেষণার জন্য যে ফান্ড ব্যবহার করা হয়, ধরেন ইসরায়েল ব্যবহার করে 5%, প্রায় তাদের জিডিপির 5%, প্রায় আমেরিকা প্রায় 5%, এমনকি সাউথ আফ্রিকা প্রায় 4.8% তারা ব্যবহার করে। কিন্তু গোটা মুসলিম বিশ্ব কত ব্যবহার করে জানেন? ইনক্লুডিং মিডল ইস্ট 0.5%, 0.5% ব্যবহার করে। শুধুমাত্র তেল আবিবে প্রতি বছর যে পরিমাণ সায়েন্টিফিক জার্নাল বের হয়, শুধু তেল আবিবে প্রতি বছর যে পরিমাণ সায়েন্টিফিক জার্নাল বের হয়, গোটা মুসলিম বিশ্বে 10 বছর এতটুকু সায়েন্টিফিক জার্নাল বের হয়। বুঝতে পেরেছেন পরিস্থিতিটা কোথায়? শুধু সেই জায়গা না। আপনি বলেন তো নোবেল প্রাইজ, এটা আপনি বাদ দিয়ে দিলেন। নোবেল এটা একটা প্রাইজ হলে এটা আমি চাইলেও একটা পাইতাম, নাকি বলেন? পাইতেন না আপনারা? আচ্ছা, আপনি চাইলেও পাইতেন, খুব সমস্যা নেই। এর নোবেল প্রাইজ এই পর্যন্ত, সেই তার সিন্স ইটস ইনসেপশন, এর শুরু থেকে শুরু করে এই পর্যন্ত কতজন মুসলমান নোবেল প্রাইজ পাইছে? পিসে তো একটা বোগাস জিনিস, মানে শান্তিতে নোবেল প্রাইজ দেয়, এটা তো ডোনাল্ড ট্রাম্পও চাইছে, এবং তার ব্যাপারে কয়েকটা মুসলমান দেশে রেকমেন্ডেড করছে তারা দেওয়া উচিত। অথবা এটা একটা পলিটিক্যাল টুল, এটার দিকে তাকায় না। পিওর সায়েন্সে কয়জন মুসলমান পেয়েছে বলেন তো? তা আপনি গর্ব করেন কি দিয়ে? আপনার অহংকারের জায়গাটা কোথায়? ডিসক্রিমিনেশন, মুসলমানদের ডিসক্রিমিনেশন শিকার হয়েছে বলেন তো? ডিসক্রিমিনেশন শিকার হয়েছে কোথায়? আপনি বলেন যে আমাদের এরকম একটা গবেষণা ছিল, এমন একটা গবেষণা ছিল, আপনি বলেন। আচ্ছা, আপনারা বলেন গোটা পৃথিবীতে 500 ওয়ার্ল্ড ক্লাস যে ইউনিভার্সিটিগুলো আছে, ওয়ার্ল্ড র্যাঙ্কিং একেবারে 100 থেকে 500, মুসলমানদের কয়টা দেশের নাম বলেন তো? কয়টা ইউনিভার্সিটির নাম বলেন? বলতে পারবেন? হ্যাঁ, বাংলাদেশের একটা নাম বলেন তো?
আমি শুনছি ঢাকা ইউনিভার্সিটি 1000-এর মধ্যেও নেই। আমি কি জানি না আসলে আছে কি। তো বাকিগুলোর অবস্থা চিন্তা করে দেখেন তাহলে পরিস্থিতিটা কি। 500-র মধ্যে আপনি ইউনিভার্সিটি খুঁজে পাবেন খুবই কম, 100-র মধ্যে 1-2টা আছে। তাহলে বাকিটা কি? সব কি ডিসক্রিমিনেশন? সব কেবল ষড়যন্ত্র থিওরি? কেবল আমরা মানে উই হ্যাভ বিকাম দেয়ার এনিমিস অর দে আর আওয়ার এনিমিস। অতএব এই থিওরি অফ এনিমিটি, এই শত্রুতার থিওরি দিয়েই কেবল আমরা চলবো? আচ্ছা আপনারা বলেন, গোটা পৃথিবীতে প্যাটেন্টের কথা বলেন, প্যাটেন্ট তো আপনি বুঝেন, প্যাটেন্ট বুঝেন তো নাকি? আচ্ছা গোটা পৃথিবীতে একটা প্যাটেন্টের নাম বলেন যেটা মুসলমানদের তৈরি, একটা প্যাটেন্ট বলতে পারবেন? হ্যাঁ, IBM তো মুসলমানদের তৈরি না? অ্যামাজন তো মুসলমানদের তৈরি। আলিবাবা কাদের তৈরি? মুসলমানদের। হ্যাঁ, হলিউডে একটা আলিবাবা সিনেমা আছে, এটা মুসলমানদের তৈরি। কারণ ওই আলিবাবা আসলে ওই কি আব্বাসীয়দের আমলে যে গল্প হয়েছিল, গল্পের উপর তৈরি করে। অথবা হলিউডের সিনেমাতে একটা সিনেমা আছে, এটা মুসলমানদের তৈরি। প্রোডাকশন মুসলমানদের না, কিন্তু মূল গল্পটা মুসলমানদের। এইটা আছে, কিন্তু বাকিটা বলেন তো। আপনারা একটা প্যাটেন্টের কথা, একটা অ্যাপলের কথা বলেন তো। একটা অ্যাপেল, একটা ফেসবুকের অল্টারনেটিভ তো বের করতে পারে না, একটা ইউটিউবের অল্টারনেটিভ বের করতে পারে না। তো আমরা কি আছে? একটা প্যাটেন্টের কথা, প্যাটেন্ট মানে তো বুঝেন একটা ব্র্যান্ড, সেটা যে কোনো ব্র্যান্ডের কথাই বলেন না, যে ব্র্যান্ডটা আমরা মুসলমানদের, যে ঠিক আছে এই ব্র্যান্ডটা আমাদের। আমাকে একজন বলছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কাফেরদেরকে আমাদের সেবক বানাইছে। আমি বললাম কিভাবে? বললো ওরা বানায় আর আমরা খাই। আমার জাতির অধপতনের পরিস্থিতি দেখছেন? ওরা আমাদের সেবক, ওরা বানায় আর আমরা খাই। তা আপনারা কেন করবেন না? আমাদের তো সব সেলিব্রিটিরা ফেসবুক সেলিব্রিটি। ফেসবুক যদি উল্লাহ হয়ে যায় তাহলে এরা কেউ চিনবে না। আছে কিনা এরকম কেউ? তার কয়জন ফলোয়ার গিয়ে দেখেন, তার পোস্টে 100-200 জন ফলো করেন। আপনি পৃথিবীর সবচেয়ে বড় সায়েন্টিস্টদের ফেসবুকে কয়জন ফলোয়ার আছে? তার ইউটিউবে কয়জন দেখেন? আমাদের তো মিলিয়ন। আমাদের সবচেয়ে ইউটিউবে সবচেয়ে বড় সেলিব্রিটি কারা? যারা মিমস বানায় অথবা যারা কি এন্টারটেইনমেন্ট বানায়, ওরা হচ্ছে সবচেয়ে বড় সেলিব্রিটি। দেখেন না, কয়েকদিন পরে অমকে ভাইরাল হয়, তার পিছনে পিছনে সব সাংবাদিকরা গিয়ে দৌড়ায়, এবং ও গ্রামে কি কি যেন ভিডিও বানাইছে। এরকম হয়েছে কিনা? এরকম হচ্ছে মানে অল দ্য টাইম ইট হ্যাপেন্স। এটা আমাদের ব্যস্ততার জায়গা, কিন্তু ওরা কিন্তু অন্য জায়গায় ব্যস্ত। তারা কিন্তু রিয়েল ওয়ার্কটা করছে, কিন্তু সেই ওয়ার্কটা আমরা একেবারেই করছি না। সেই ওয়ার্কটা একেবারে আমাদের নাই। আমরা বলতে আমাদের রিসার্চ ইউনিভার্সিটি কয়টা আছে পৃথিবীতে মুসলমানদের? তাদের রিসার্চ ইউনিভার্সিটি আছে। আমাদের ইউনিভার্সিটিগুলোতে রিসার্চ গ্র্যান্ট আছে কতটুকু? তাদের ইউনিভার্সিটিতে রিসার্চ গ্র্যান্ট আছে। কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছে হার্ভার্ড এসে কি সরকারি যে অনুদান এটা বন্ধ করে দেবে। হার্ভার্ড বলেছে তোমার অনুদান আমার লাগবে না, তোমার চেয়ে অনেক বেশি পয়সা আছে আমার। আর আমাদের অনুদান যদি সরকারি বিশ্ববিদ্যালয় না দেয় তাহলে পরের দিন এটা মুক্তব্য পড়ে যায়, কারণ শিক্ষকরা আন্দোলন করে আমার বেতন কই। আমরা ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি বানাইছি, একটা নাম বলি যেখানে ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি আছে, সেই জায়গা আমাদের নাই। আমরা বলছি নলেজ প্রোটেকশন, আমরা বলছি প্যাটেন্ট, একটা প্যাটেন্টও আমাদের নাই। না সেটা একটা কনজিউমার আইটেম হিসেবে, সেটা যদি সায়েন্স টেকনোলজি, এমনকি কনজিউমার আইটেম, বিজনেস আইটেম, এমন কোন একটা জায়গা আমাদের ব্র্যান্ড নাই যে ব্র্যান্ডটা আমরা বলতে পারি দিস ইজ আওয়ার ব্র্যান্ড, এবং আমরা এটা নিয়ে প্রাইড করতে পারি, আমরা এটা দিয়ে অহংকার করতে পারি যে এটা আমাদের ব্র্যান্ড। এটা আমরা কোনো জায়গায় বলতে পারি না। এমনকি আমাদের টেক্সট বুকগুলো, আপনি ইউনিভার্সিটি যে টেক্সট বুক পড়েন, কয়টা মুসলমানদের বানান লেখা বলেন তো? যারা সায়েন্সে পড়েন কয়টা মুসলমানদের লেখা? যদি ওটা লেখা হয় তাহলে ওইটা টেক্সট বুক হওয়ার উপযুক্ত না, ওটা নীল খেতে শেরের দরে বিক্রির উপযুক্ত হয়ে যেতে পারে সর্বোচ্চ। তা আমাদের টেক্সট বুক, আমাদের সায়েন্সে, আমাদের বিজনেসে, আমাদের মূল জায়গা আমাদের টেক্সট বুক কই? তা আপনি টেক্সট বুক পড়ছেন আরেকজনের, আর নলেজ নিয়ে আমরা প্রাইড করবো, অহংকার করব, আমরা প্রাউড ফিল করবো কোত্থেকে? তার এই জায়গাটা দৈন্যটা কোথায়? আমি ভেরি রিসেন্টলি একটা স্ট্যাটিস্টিক দেখেছি, আরব বিশ্বে, মিডল ইস্টের কথা বলছি, বছরে 300টা বই ট্রান্সলেশন হয়। কয়শো? 300 বছরে ওয়ার্ল্ড ক্লাস বই 300টা ট্রান্সলেশন হয়। শুধুমাত্র ফ্রান্সে 10,000 বই ট্রান্সলেশন হয়। এখন আপনারা বলেন পরিস্থিতিটা কোথায় আছে? 300। আপনারা বলেন বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলো কয়টা ট্রান্সলেশন আছে? অধিকাংশ লোক হয়তো ইংরেজি বুঝে না, অথবা তার অন্য ফ্রান্স বুঝে না, অথবা জার্মানি বুঝে না। এই ল্যাঙ্গুয়েজে সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলো মানে লিখিত হয়েছে, সেটা যদি সায়েন্সের বলি অথবা যদি সেটা আপনার ফিলসফির কথা বলি, তাহলে সেগুলো তো বাংলায় করবে কারা? সে লোক কই, অথবা সে ফান্ড কই, অথবা সেই জিনিস কই? তাহলে এই জায়গাতে এখন তারা বলেছে, যেমন ভেরি রিসেন্টলি আপনার থেকে বলেছে, যে ইউনেস্কো থেকে বলেছে যে কমপক্ষে প্রত্যেকটা একটা বেসিক স্ট্যান্ডার্ড হলো কোন একটা দেশ 10,000 বই যদি সে সাইন্টিফিক্যাল অথবা নলেজের দিক থেকে যদি একটা বেসিক
বেঞ্চ মার্কে যদি আসতে হয় তাহলে 10,000 বই তাকে ট্রান্সলেশন করতে হবে। পুরো মুসলিম বিশ্বে তো এক বছর 10,000 ট্রান্সলেশন হয়, আমি জানি 1,000 ট্রান্সলেশন হয় কিনা। তাহলে সেই জায়গায় আমরা কোন জায়গায় আছি, আমাদের পড়াশোনার লেভেলটা কোথায় আছে?